আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলটির সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহযোগিতা দেবে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বৃষ্টিস্নাত সকালে তার সরকারি বাসভবন যমুনায় যান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটির সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতায় একটি চুক্তি সই হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। Our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government. অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটি আমাদের প্রথম সফর। $200 মিলিয়ন নতুন উন্নয়ন চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চুক্তিটি সই হয়েছে। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, কর ব্যবস্থাপনা এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটির সাথে। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো সরকারের স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ করেছে, আমরা পরে এগুলো আরো ডিটেল আলোচনা। পরে একই স্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং মানবাধিকার সমুন্নত রাখতে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন দলীয় নেতাকর্মী শহীদ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিপ্লবে বিএনপির অবদানকে খাটো করে দেখার চেষ্টা হচ্ছে। বলেন, এখনও ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন নূর হোসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগের কথা তুলে ধরেন। জানান, সবশেষ ফ্যাসিস্ট হাসিনা পতনের জুলাই বিপ্লবের 8 শতাধিক শহীদের অর্ধেকের বেশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরও বিএনপির অবদানকে ছোট করে দেখার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ঐক্য বিনষ্টের চেষ্টা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা জানি যে
এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ। অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও সব সংস্কার সম্পন্ন করতে পারবে না জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। ধৈর্য ধরে ডক্টর ইউনূসের সরকারকে বিএনপি প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলেও আশ্বাস দেন বিএনপি মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় চাকুরিরতদের তালিকা যাচাই বাছাই চলছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর বিক্রম বলেছেন, বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় যাদের নাম রয়েছে যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক ৩,০০০-এর বেশি মামলা আছে, অনেকে আবার রিট করে সুযোগ সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে, আর ব্র্যাক ও অক্সফামের মাধ্যমে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানান ফারুকী আজম। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। বহুবিধ আইন ওইখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় ৩,৭০০-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপাকে জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। রোববার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়ছেন নগরবাসী। সাপ্তাহিক প্রথম কর্মদিবস হবার কারণে যানবাহন স্বল্পতায় ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে কামকাজ নেই, সমস্যা, চলাফেরা চলতে খুব কষ্ট, খাওয়া খাইতে দিতে পারি না। বৃষ্টি হচ্ছে তাতে আমাদের অবশ্যই সমস্যা হচ্ছে, আমার চলাফেরার সমস্যা হচ্ছে, আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে আমাদের। রিক্সাওয়ালারা ধরেন 50 টাকার ভাড়া 70-80 এরকম, তারপরে সব দিক দিয়েই তো ভোগান্তি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে এর অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছে। এই গভীর গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে, এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে। এদিকে রাজশাহী, পাবনা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ 15টি জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে স্বৈরাচার শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় ফরহাদকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। সরকারের তরফে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে আজ খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তৈরি পোশাক কারখানা। তবে নিরাপত্তা সহ নানা ইস্যুতে শেষ পর্যন্ত বন্ধ রেখেছে 18টি কারখানা। এছাড়াও 2টি কারখানায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শেষে হাজিরা দিয়েই বের হয়ে যায় শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ঘিরে বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। শিল্পাঞ্চলে চলমান পরিস্থিতি পর্যালোচনায় আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন কর্মকর্তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমের অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেনের নেতৃত্বে 12 সদস্যের কমিটি তৈরি পোশাক কারখানার মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মালিক পক্ষের সঙ্গে কথা বললাম, আমরা সেই অনুযায়ী দেখলাম যে এই ফ্যাক্টরিটা গতকালকে থেকেই চালু হয়েছে এবং শ্রমিকরা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে তারা দাবি দেওয়া যেরকম জানাচ্ছে কিছু পূরণ হয়েছে এবং তারা কাজ চালিয়ে যাবে। নোয়াখালী বেগমগঞ্জ গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরিতে বকেয়া বেতনের দাবিতে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা জানান, গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি, গ্লোব সফট ড্রিঙ্কস ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা ফ্যাক্টরিতে চাকরি করে। 1 বছর ধরে বেতন না দেওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এরই প্রেক্ষিতে বকেয়া আদায়ে চৌমুহনী মাইজদি সড়ক অবরোধ এবং ফ্যাক্টরিতে ভাঙচুর করে তারা। প্রায় 2 ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে আগামী 2 মাসের ভেতরে বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত। তবে ভারতীয় দলের শক্তিমত্তার কথা মাথায় রেখে পা মাটিতে রেখেই টেস্ট ম্যাচে 5 দিনই লড়াই করতে চান অধিনায়ক। 2 টেস্ট ও 3টি টি20 খেলতে ভারতে যাওয়ার আগে গণমাধ্যমে এসব কথা বলেন শান্ত। রিপোর্ট মমিনুর রিপনের। পাকিস্তানের বিপক্ষে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগালেও ভারতের বিপক্ষে সাবধানী বাংলাদেশ দল। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে কাগজে কলমে শক্তি সামর্থ্যে অনেক এগিয়ে থাকবে ভারতীয় বোলিং লাইন আপ। তাই প্রাথমিক লক্ষ্য হিসেবে টেস্টের 5 দিনই লড়াই করতে চান বাংলাদেশের অধিনায়ক। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। টেস্ট সিরিজের 16 সদস্যের দলের মধ্যে 15 জন এক বহরে গেলেও সাকিব আল হাসান সরাসরি ভারতে দলের সাথে যোগ দেবেন। তারকা অলরাউন্ডারের প্রস্তুতি নিয়ে চিন্তিত নন অধিনায়ক। তবে এই সফরে দলকে সাফল্য এনে দিতে নিজের ফর্মে ফেরাটাও জরুরি মানছেন শান্ত। আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। তো আমার মনে হয় প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে। বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে লাল বলের ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।